Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Imtiaz, your Maths Science Educator. আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সঙ্গে ম্যাথ সেট নম্বর 13 নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের সম্পূর্ণ বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আমি এখানে আলোচনা করব। যারা অলরেডি ক্লাসে জয়েন করে গেছো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং রেগুলার তোমরা ক্লাসে এসো, কারণ তোমাদের জন্য রেগুলার কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের ম্যাথ জিকে প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের করাচ্ছি আপকামিং এক্সামের জন্য। অনেক 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 যেগুলি হেল্প হতে চলেছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু শুরু করছি আজকে সেট নম্বর 13। সমস্ত বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা হবে। এখানে টার্গেট 2024। আর যদি তোমার টার্গেট থাকে ডব্লিউপি কেপি থেকে শুরু করে পিএসসি, তোমার যদি ক্লার্কশিপ মিসলেনিয়াস থাকে, সামনে যদি তোমার রেল এক্সাম থাকে, সমস্ত এক্সামের জন্য কিন্তু এই সেশনটি অনেক অনেক হেল্প হতে চলেছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, প্রথম প্রশ্ন অনস্ক্রিন। যারা প্রশ্নটি দেখে নিয়েছো প্রত্যেকে চটপট উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 1 কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে 28টি দ্রব্য বিক্রি করে, মানে এক ব্যক্তি যদি 28টি দ্রব্য বিক্রি করে, তার ফলে সে কি করেছে? 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। কি করলো? 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত? তো এখানে বুঝতেই পারছো যে বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তা বহুবার তোমরা আমি বলেছি যে যখনই বিক্রয় মূল্য উপর লাভ বলবে, অ্যাকচুয়ালি লাভ লস তো ক্রয় মূল্যের উপর হিসাব করায়, তাই না? তাহলে অবশ্যই ক্রয় মূল্যটা তোমাদের কম ছিল, বিক্রয় মূল্য বেশি ছিল, 28 দ্রব্য বিক্রি করেছে। তাহলে নিশ্চয়ই কেনা দাম কি ছিল, কত কম ছিল? কি করবে? কিচ্ছু করার দরকার নেই, জাস্ট 4 লিখবে উপরে, আর নিচে কি করবে? এই 28 থেকে 4 তুমি বিয়োগ করে দেবে। বোঝা গেল? দিস ইজ দ্য আনসার। মানে 4/24, এটা তুমি ফ্র্যাকশনে যদি নিয়ে যাও, 4কে 24 মারো, মানে 1/6 দেবে। এটা হচ্ছে সঠিক উত্তর। 1/6 মানে তোমরা প্রত্যেকে জানা উচিত যে 1/6 মানে হচ্ছে স্যার আমাদের 16.23%। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করবো। যারা জানো না যে স্যার 1/6 মানে কত, কি করে স্যার 16.23% এসছে, এর জন্য তোমাদের পার্সেন্টেজের বেসিক ক্লাস করতে হবে। আমি তোমাদের কিন্তু পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট শিখিয়েছি, পার্সেন্টেজ থেকে পার্টে কিভাবে কনভার্ট করবে। ওকে, খুব সুন্দর করে কিন্তু জিনিসটা শিখিয়েছি যে পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট কি করে করবে। হ্যাঁ, মানে হাফ বলতে তোমার চটপট মাথায় চলে আসবে স্যার 50% কথা বলা হচ্ছে। যেখানে যেখানে 1/3 দেখতে পাবে, চটপট তোমার মাথায় কাজ করে যাবে স্যার 33.13%-এর কথা বলা হচ্ছে। যেখানে যেখানে তোমার 1/4, 1/5 আর বলছি না, মানে 1/6 মানে তোমার চটপট মাথায় কাজ করে যাবে যে এখানে 16.23%-এর কথা বলা হচ্ছে। স্যার কি করে আসছে? মূল কথা হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে, 6কে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রসেসটা বুঝতে পারছো। যখনই বিক্রয় মূল্যের উপরে বলবে তখন আমরা কি করব? যতটা আমাদের লাভ হয়েছে, ধরো এক্সটি দ্রব্য লাভ হয়েছে, ঠিক আছে, বিক্রয় মূল্য ধরো ওয়াই ছিল, ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস এক্স করে তাকে 100 দিয়ে গুণ করব। দিস ইজ দ্য আনসার। প্রসেস বুঝতে পারছো প্রত্যেকে? এই প্রসেসে আমরা এগোবো, তাহলে অবশ্যই আমাদের সঠিক উত্তর আসবে 16.23% লাভ। কনসেপ্ট ক্লিয়ার? দেখো, পুরোপুরি কনসেপ্ট বেসড প্রশ্ন এগুলো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে, হ্যাঁ, কারোর ক্ষমতা নেই তোমার এই প্রশ্নগুলো তোমাকে কাটবে। ঠিক আছে, জাস্ট কনসেপ্ট বেসড প্রশ্ন। ওকে, বুঝতে হবে। এবার দেখো, একটা কথা বলে রাখি, যদি বলতো এখানে 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়ে গেছে, তখন কি করতো? ক্ষতি যখন বলতো তখন কিন্তু গল্পটা অন্য হতো, তখন কিন্তু আমরা এখানে প্লাস করে নিতাম। কারণ ক্ষতি হয়ে গেলে নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি ছিল, এইটুকু কনসেপ্ট বুঝতে হবে যে লাভের ক্ষেত্রে কি বেশি। লাভ বলেছে, তাহলে অবশ্যই এসপি বেশি ছিল, এসপি সিপির থেকে বেশি। আর একই জিনিস যদি ক্ষতি বলতো, এই দুটো জিনিস যার কনসেপ্ট ক্লিয়ার তার কিন্তু সবই ক্লিয়ার, তখন অবশ্যই সিপি বেশি হবে গ্রেটার দ্যান এসপি। বোঝা গেল? এই মূল মন্ত্রটা তোমাকে জানতে হবে যে লাভ হলে কি হবে এবং ক্ষতি হলে কি হবে, ব্যাস। তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে মানে এসপি বেশি ছিল, নিশ্চয়ই সিপি কম, ওই জন্য সিপিতে যাওয়ার জন্য আমরা অলওয়েজ সিপির ওপর হিসাব করব লাভ লস, ওই জন্য আমরা সিপিতে যাওয়ার জন্য মাইনাস করেছি। একইভাবে আমাদের যখন ক্ষতির কথা বলতো তখন সিপি বেশি ছিল, তখন কি করতাম? 28+4 করতাম। এই প্রশ্নটা যদি বলতো বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে, তখন আমরা কি করতাম? তখন উত্তরটা হতো আমাদের, জাস্ট আমি একটু বলে দিই, প্রত্যেকে মন দিয়ে শোনো। যদি এখানে যদি জাস্ট তোমাকে বলতো সমান লাভ না বলে যদি ক্ষতি বলতো, আমি দুটো কেসই বলে দিচ্ছি, প্রত্যেকে মন দিয়ে শোনো। যদি বলতো ক্ষতি, তখন আমরা কি করতাম? জাস্ট কি করতাম? 4/28
প্লাস 4 করে দিতাম, দ্যাট ইজ আমাদের 4/32 হতো, তাই তো? 4/32 হতো, মানে 1/8 হতো। 1/8 মানে প্রত্যেকে জানা উচিত। বলো একই রাট মানে কত বলো তো? চটপট বলবে। একই রাট মানে স্যার আমরা প্রত্যেকে জানি 12.5%। না জানলে খাতায় টুক করে লিখে নাও, এগুলো আমি তোমাদের বেসিক ক্লাসে শিখিয়েছি। 12.5%, ঠিক আছে? তাহলে তখন আমাদের 12.5% কিন্তু ক্ষতি হয়ে যেত, বুঝতে পারছি, তখন ক্ষতি হতো। ওকে, চলো এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করব। তো বেসিক জিনিস তোমার যদি ক্লিয়ার থাকে, অবশ্যই অবশ্যই তোমার কোনো অসুবিধা হবে না। ওই জন্য বেসিক ক্লাসগুলো করতে হবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা অবশ্যই সেগুলি জানতে পারো। ক্লিয়ার? চলো 2 নম্বর প্রশ্ন। কোশ্চেন নম্বর 2 কি বলা হচ্ছে প্রত্যেকে দেখো। বলা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 7500 বর্গমিটার। ওই ক্ষেত্রটির চারপাশে 5.5 টাকা হিসাবে বেড়া দিলে মোট কত খরচ হবে? এবার দেখো একটা জিনিস কিন্তু এখানে তোমরা যারা একটু অঙ্কটা ভালো করে আরেকবার পড়ে নাও, এখানে কিছু একটা গন্ডগোল আছে, কিছু মিসিং আছে। স্যার আয়তকার বলেছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা বলতে হবে, দৈর্ঘ্য নয় প্রস্থ বলতে হবে, নাহলে কি করে হবে, তাই না? এবার দেখি তোমাদের মাথায় কত বুদ্ধি, তোমাদের মধ্যে কে এমন বুদ্ধিমান আছো যে এখানে দৈর্ঘ্যটা কত বলো দেখি। চলো দেখি দৈর্ঘ্য কত একটু বলার চেষ্টা করো। লেন্থ কত? দৈর্ঘ্যটা বলে দেওয়া নেই, দেখি কে বলতে পারে। মনে রাখবে এখানে দৈর্ঘ্য কিন্তু আমাদের বলে দেওয়া নেই, কিন্তু আমরা দৈর্ঘ্য কিন্তু একটা আন্দাজ করে আমি বলবো কত। দেখো 7500 বলেছে, তো মানে আয়তক্ষেত্রের আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ তো আমি একটু পূর্ণ সংখ্যা হিসাবে ধরে দেখছি আসি কিনা। ধরো দৈর্ঘ্য 100 ধরলাম, প্রস্থ 75 ধরলাম, বোঝা গেল? তাহলে দেখো গুণ মেরে দেখো, মানে আমি সোজা সাপটা ধরবো, দৈর্ঘ্য 100 ধরবো, প্রস্থ 75 ধরবো, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। এই দুটো গুণ করলে কিন্তু দেখো আমার 7500 দিচ্ছি, হ্যাঁ কি না? কথা বুঝতে হচ্ছে? এইভাবে আমরা ইজিলি আমরা দেখতে পারি যে দৈর্ঘ্য স্যার 100 এবং প্রস্থ 75, তার মানে ক্ষেত্রফল 7500। তাহলে অবশ্যই একটা ডেটা ধরো 75, দৈর্ঘ্য দেওয়া ছিল 100, তাহলে অবশ্যই আমাদের প্রস্থ পেয়ে যাব তখন। হ্যাঁ, 75কে 100 দিয়ে ভাগ করলে মানে 7500কে 100 দিয়ে ভাগ করলে প্রস্থ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাওয়ার পরে দেখো চারপাশ দিয়ে যখন আমাকে ঘিরবে তখন অবশ্যই তোমাকে পরিসীমা বার করতে হবে, পেরিমিটার বার করতে হবে। স্যার পরিসীমা কি এনিওয়ান বলো? আয়তকারের পরিসীমা কি চটপট বলে দাও আমার সঙ্গে। পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই তো? পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রত্যেকে জানা উচিত। তাহলে এখানে অবশ্যই বুঝতে পেরেছে 175 দুগানে আমি একেবারে করে দিচ্ছি। এখানে 175 গেল, মানে 100 প্লাস 75 মানে তোমার যাচ্ছে কত 350, ঠিক হয়ে যাচ্ছে। 350 আমরা পরিসীমা পেয়ে গেলাম। স্যার যেই 350 পরিসীমা পেয়ে গেলাম, এবার আমার কি করতে হবে, যে প্রতি মিটার 5.5 হিসাবে খরচা করছে বেড়া দিতে। অবশ্যই ক্লিয়ার? তাহলে খরচ কত হবে প্রত্যেকে বুঝতে পারছো তো? লাইক করতে হবে, সেশন ভালো লাগলে লাইক করতে হবে। 5.5 দিয়ে গুণ করে দাও, তাই না? তো বুঝতে পারছো 3 5 15, 1500 তো হয়ে গেল, মানে 1500-র বেশি হবে, মানে এই অপশন ডিটা হতে বাধ্য, তাই না? কারণ এখানে একটা মাত্র অপশন 1500-র বেশি আছে, তোমরা একটু করে দেখবে, যেখানে অবশ্যই এবার 350 যদি তুমি হাফ করে দাও 175 পাবে, তাই না? তাহলে অবশ্যই 1925 তোমার আসতে হবেই হবে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে খরচ হচ্ছে আমার 1925 টাকা। ওকে, তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। বেসিক কনসেপ্ট কি করলাম আরেকবার তোমরা একটু চট করে দেখে নাও। প্রথমে কি দৈর্ঘ্য বলা ছিল না, আমি একটা দৈর্ঘ্য ধরে নিলাম, অবশ্যই একটা কিছু বলে দেবে, হ্যাঁ এখানে মিসিং আছে। দৈর্ঘ্য ধরো, আমি জাস্ট লিখে দিলাম। অনেকে বলবে স্যার আপনি কোথা থেকে দৈর্ঘ্য নিয়ে আসলেন, একটা জিনিস মিসিং আছে, বারবার বলছি দৈর্ঘ্য 100, এটা এটা বলে দেওয়া দরকার ছিল। প্রস্থ কি হবে, 75কে 100 দিয়ে ভাগ করলাম, 75 পেয়ে গেলাম। পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেখান থেকে 350 পেয়ে গেলাম। খরচ তাকে গুণ করো প্রতি মিটার হিসেবে, চারপাশে যেহেতু বলেছে ওই জন্য আমরা পেরিমিটার বা, ঠিক আছে, চারপাশে যেহেতু বলেছে ওই জন্য আমরা পরিসীমা বার করব, কারণ আয়তকারের আমরা কি জানি দৈর্ঘ্য প্রস্থ তাকে 2 গুণা করতে হয়, কারণ এদিকে একটা দৈর্ঘ্য এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা প্রস্থ এদিকে একটা প্রস্থ, ওই জন্য আমাদের দুটো করে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আসে।
হ্যাঁ, এই জন্য আসছে, এমনি আসছে 2 প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি করে আসে? অনেকে মুখস্থ করে, কেন মুখস্থ করবে? বোঝা গেল? এখান থেকে আসছে পরিসীমা, এই জায়গাটা থেকে আসছে। হোপফুলি প্রত্যেকের ক্লিয়ার ব্যাপারটা। চলো নেক্সট প্রশ্ন। আবারও বলছি, সেশন ভালো লাগলে লাইক করতে হবে, তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার কিন্তু প্র্যাকটিস অধ্যায়ভিত্তিক ক্লাস কিন্তু নিয়ে আসছি। ওকে, 3 নম্বর প্রশ্ন, প্রত্যেক আনসার করবে। কোশ্চেন নম্বর 3, চটপট দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও। এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, বলছে 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান, পিতার বর্তমান বয়স কত? ঘটনাটা কি হলো? একটু দাঁড়াও তো দেখি। 2 পুত্র কোথাতে গেল? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান। তাহলে একটু এখানে আমি চেঞ্জ করছি, না হলে কিন্তু তোমাদের অঙ্কটা মেলাতে পারবে না। এখানে 2 পুত্র যেহেতু বলেছে, তাহলে এখানেও আমরা ধরে নেব 2 পুত্র। পিতার বয়স, এখানে আমি 2 করে দিলাম। হ্যাঁ, 2 পুত্রের বয়সের 3 গুণ, আর কোনো অসুবিধা নেই। 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে 20 বছর পর। ক্লিয়ার? এবার তোমরা করো দেখি কত উত্তর আসছে। তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো, এইগুলো তোমরা এক্স ধরে করার থেকে খুব ভালোভাবে অপশানে চলে যাও। দেখো, আমি যদি তোমাদের বলি স্যার এক্স কেন ধরবো না, অবশ্যই এক্স ধরে করতে পারো। এক্স ধরে করলে কি হয়, সময়টা চলে যায়। তুমি ধরতে পারো 2 পুত্রের বর্তমান বয়স এক্স ধরো, পিতার বয়স সেখানে 3 গুণ করো, 3x করো, সেখান থেকে মানে সমীকরণে চলে যাও, সেটা দিয়ে করতে পারো। বাট সময় সাপেক্ষ ব্যাপার, তোমাকে টাইমটা কিন্তু তোমার খেয়ে নেবে, তোমাকে পুরো খেয়ে নেবে। হ্যাঁ, তাহলে ওটা করা চলবে না। আমি এখানে অপশনটা দেখবো। দেখো, অপশন 35 আছে, 30 আছে, 75, 45, 38। একটু আমার কথা ভালো করে শুনবে। আমি ধরে নিলাম 2 পুত্রের বয়সই সমান সমান, ধরে নিলাম 2 পুত্রের বয়সই সমান সমান। কারণ 2 পুত্র একসঙ্গে করে দিয়েছে, আমি তো একটা বেশি একটা কম ধরে করতে পারবো না, সমস্যা হয়ে যাবে। 2 পুত্রের বয়সের আমি সমষ্টি ধরো 10 ধরলাম। কি বললাম? এদিকে 2 পুত্র মানে S1 S2 দুজনের মিলে 10, ভালো করে কথা বুঝবি। আর ফাদার কি বলেছে? বর্তমানে কত? 10-এর কত গুণ? 3 গুণ। তাই তো? তাহলে কত হচ্ছে? ফাদার হচ্ছে 30। কথা ক্লিয়ার হচ্ছে? 2 পুত্রের বয়সের সমষ্টি 3 গুণ। তাহলে 2 পুত্র মিলে 10 হলে বাবা 3, বাবা 30। কোনো সমস্যা কারোর? কোনো সমস্যা নেই। এবার 20 বছর এক্সটেন্ড করো, 20 বছর পরে চলে যাও। তাহলে অবশ্যই 30-এর সঙ্গে 20 জুড়বে। বাবা কত হয়ে গেল? 50। ভালো করে বুঝবে। তখন কি না, বাবার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান। এবার আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এখানে কিন্তু দুজন আছে। এই 10-এর ভিতরে কজন আছে স্যার? দুজন আছে, তাই না? S1 S2। প্রত্যেকের বয়স কত? 5 করে হবে, হ্যাঁ কি না? 5 করে তো হবে দুজনের বয়স, 5 প্লাস 5 10। তাহলে এবার এই 5-এর সঙ্গে তুমি কি করবে? 20 বছর এক্সটেন্ড করে দাও। বোঝা গেল? তাহলে এই 5-এর সঙ্গে যদি 20 বছর তুমি যোগ করে নাও, অবশ্যই বুঝতে পারছো যে এই 5টা তখন আর 5 থাকবে না, আর এই 5টাও তখন 5 থাকবে না। এই দুটো কিন্তু যোগ করে হয়ে গেল 25। ক্লিয়ার হলো? দেখো কত সুন্দর করে অঙ্কটা হচ্ছে। এটা হয়ে গেল 25। ক্লিয়ার? তাহলে যদি এই পর্যন্ত বুঝতে পারো, তাহলে দেখো 20 বছর পরে গিয়ে বাবা কত হলো? আফটার 20 ইয়ার্স বাবা হয়ে গেল 50, আর 2 ছেলে মিলে হয়ে গেল 25, 25, 50। মিলছে? বুঝতে পারলাম? এই হচ্ছে অঙ্ক। বলো কতক্ষণ লাগবে? খুব জোরে করলে 10 সেকেন্ডে হয়ে যাবে। কত সেকেন্ড? উইদিন 10 সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো তুমি করে দিতে পারবে। হুম, এইভাবে কিন্তু কনসেপ্ট তোমার বিল্ড করতে হবে। আর প্রশ্নটা একটু ঘোরানো ছিল, ঠিক আছে? 2 পুত্রের বয়সটা আমরা সেম এখানে না ধরলে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে না। তাহলে বলো পিতার বর্তমান বয়স কত? অবশ্যই 30 হবে, তাই না? বর্তমান বয়স আমি 30 ধরেছি তো। এটা প্রেজেন্ট এজ, বাবার বর্তমান বয়স। বলো ক্লিয়ার? হ্যাঁ কি না? এটা বর্তমান ধরেছি আমি। বোঝা গেল? তাহলে এজ এর প্রবলেম আমরা এইভাবে সলভ করব। ঠিক আছে? বয়স সংক্রান্ত প্রশ্ন আমরা ইউনিট ধরে এগোবো। বলো, এইভাবে আমরা বয়স সংক্রান্ত প্রবলেম, এজ রিলেটেড প্রবলেম, এজ রিলেটেড প্রবলেম সলভ করব। চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে দেখতে থাকো।
কোশ্চেন নম্বর 4, হ্যাঁ প্র্যাকটিস ক্লাস চলছে, তবু আমি বোঝানোর চেষ্টা করছি, যারা বেসিক আছো বুঝে নাও। কোশ্চেন নম্বর 4 কি বলা হচ্ছে, চটপট দেখো। বলছে একটি লোক কোনো নদী সোজাসুজিভাবে অতিক্রম করতে, কি বলছে, সোজাসুজিভাবে অতিক্রম করতে সময় নিচ্ছে কত, 4 মিনিট সময় লেগে যাচ্ছে, তাই না? কত মিনিট, 4 মিনিট সময় লেগে যাচ্ছে। বলছে স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় লাগছে, কি বলছে, স্রোতের প্রতিকূলে যেতে 5 মিনিট, বাহ বাহ। নদীর চড়া, আচ্ছা চড়া আবার কি কথা, চওড়া হবে, হ্যাঁ। নদীর, 1 সেকেন্ড, চওড়া যদি 100 মিটার হয়, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, তাহলে স্রোতের বেগ কত, প্রত্যেকে আনসার করা শুরু করে দাও। আমি তাহলে মেইন জিনিস কিন্তু বলে দিয়েছি, এটা চওড়া করে দিই, ঠিক আছে, চওড়া। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, 200 মিটার/ঘন্টা। এবার দেখো একটা জিনিস, মজার জিনিস বলেছে, এখানে কিন্তু মিনিটে বলেছিল, এখানে ঘন্টায় বলেছে। এই জিনিসটা অনেকে খেয়াল করবে না, উত্তরটা ভুল করে দিয়ে চলে আসবে। তোমার প্রথম করণীয় কি কাজ, চলো দেখো। নদী অ্যাকচুয়ালি ধরে নাও ডিস্টেন্স 100 মিটার, সে যখন অতিক্রম করছে 4 মিনিটে, ধরে নেবো এটা হচ্ছে অনুকূল, কি ধরবে, এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, ভালো করে বুঝবে। আর যখন যখন সেটা 5 মিনিট লেগে যাচ্ছে, ধরে নেবো এটা প্রতিকূলের গতি, বলে দিয়েছে প্রতিকূল, তাই না? মানে একটা একটা দিকে যদি যায়, উল্টো দিক থেকে আসলে এটা প্রতিকূল হবে, এটুকু তোমার কনসেপ্ট জানতে হবে। তাহলে অবশ্যই স্যার অনুকূল এবং প্রতিকূল, বুঝতেই পারছো এটা হলো 25, গতিবেগ 25, এর গতিবেগ হলো আমাদের কত, 20। কনসেপ্ট ক্লিয়ার করবে, এটা হচ্ছে 25 মিটার/মিনিট, তাই না, মিটার/মিনিট, m/m, এটাও মিটার/মিনিট, আমাকে মিটার/আওয়ারে যেতে হবে, মিটার/ঘন্টাতে যেতে হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই বলো তো স্রোত কি হবে, প্রত্যেকে বলো স্রোত কি হবে, স্ট্রিম কি হবে, বলো। স্ট্রিম হবে আমাদের অনুকূল প্লাস প্রতিকূল, এই সরি, অনুকূল মাইনাস প্রতিকূল/2, তাই না, স্ট্রিম বিয়োগ হয়, আর বোট বললে যোগ হবে, তাহলে অবশ্যই স্রোতের গতিবেগ এটা, ভালো করে বুঝবে, 5 মিটার/মিনিট, আচ্ছা 5/2 মিটার/মিনিট, মানে 2.5 মিনিট করে এসছে, ক্লিয়ার করতে পারছি, এটা হচ্ছে স্রোতের গতিবেগ মিটার/মিনিটে। এবার উত্তর কিন্তু আমাদের মিটার/ঘন্টাতে আছে, তাহলে আমরা কি করব, মিটার/ঘন্টাতে আছে, তাহলে আমরা কি করব, চটপট দেখে নেব। মিটার/ঘন্টা, তাই তো, তা কিচ্ছু না, চলো ঘন্টাতে নিয়ে চলে যাও, বুঝলে, ঘন্টাতে নিয়ে চলে যাও, তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা 5/2 কে ঘন্টাতে নিয়ে যাই, কি করব, আচ্ছা মিনিটে ছিল, ঘন্টা নিতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করি, সেটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, তাই তো, বুঝতে পারছো, 60 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করতে হয়, সেটা নিচে ভাগ মানে উপরে গিয়ে গুণ হয়ে যায়, প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে আমরা 30 দুকানে 60, 3 × 5 = 15, 150 মিটার, ঠিক আছে, বলো, কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে, মূল বিষয়টা ক্লিয়ার হলো, মূল বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। প্রত্যেকে অবশ্যই অবশ্যই বলবে যে প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে কিনা, আর একটু ক্লাসটা শেয়ার টেয়ার করে দিও, প্রত্যেকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আমাদের, তোমাদের কিন্তু ক্লাসে উপস্থিত থাকা অবশ্যই প্রয়োজন, তোমাদের জন্য কিন্তু আমরা এত সুন্দর করে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি, এবং তোমাদের জন্য কিন্তু রাত দিন কিন্তু মেহনত করতে হচ্ছে আমাকেই। তা একটু তোমাদের বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, প্রত্যেকে জানিয়ে দিতে হবে যে ইমতিয়াজ স্যার ক্লাস নিচ্ছেন, এবং বেশি বেশি করে তোমাদের ক্লাসে আসতে হবে, ঠিক আছে, যখনই ক্লাসটা দেবো সকালে, অথবা সকালে তোমাদের যখন ক্লাস হবে 9টা থেকে, অথবা তোমাদের রাতে যখনই ক্লাস দিই, আমি কিন্তু তোমাদের ক্লাসে আগে থেকে কিন্তু আমি জানিয়ে দিই, এর জন্য টেলিগ্রাম, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা কিন্তু জয়েন থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। নোটিফিকেশান পাওয়ার পরেও যারা ক্লাসে আসছে না, তাদের আর কিছু বলার নেই, হ্যাঁ, তাদের প্রতি আমার কোনো আক্ষেপও নেই, কোনো দুঃখও নেই, ঠিক আছে, কোনো ঘৃণা কিছুই নেই, ঠিক আছে, শুধু এটুকুই বলবো, ভুল করছো, নিজেকে ঠকাচ্ছ, ঠিক আছে, আমার কিছুই না, দিন শেষে তুমি দেখবে সে তুমি পিছিয়ে যাচ্ছ, তুমি পিছিয়ে যাচ্ছ, আর কিচ্ছু না। হ্যাঁ, যারা ভাবছো যে না ইমতিয়াজ স্যারের ক্লাসে গিয়ে নাম নেই, লাভ কোনো নেই আমার, উল্টো লস যদি হয়, তাহলে অবশ্যই ক্লাসে এসো না। আর যদি মনে করো না স্যারের থেকে আমি বেশি বুঝে গেছি, জেনে গেছি, তাহলে অবশ্যই আসতে হবে না, এটা আমি বলবো নিজস্ব ব্যক্তিগত ভাবে, কোনো দরকার নেই, তাদের আসতে হবে না, যাদের দরকার তারা অবশ্যই আসবে। চলো, নেক্সট প্রশ্ন আমরা আসছি, কোশ্চেন নম্বর 5।
দেখো কি বলা হচ্ছে, সিম্পলিফিকেশন, সরলীকরণ। সরলীকরণ থেকে প্রশ্নটি আছে, সিম্পলিফিকেশন বা সরলীকরণ। কি বলা হচ্ছে এখানে, প্রত্যেকেই চটপট উত্তর দাও। সিম্পলিফিকেশন বা সরলীকরণে আমরা যে প্রশ্নটি দেখতে পেলাম যে এখানে হচ্ছে 9999, সেটাকে গুণ দেওয়া হচ্ছে 495, নিচে 499 ইন্টু 99। তাহলে এখানে অবশ্যই আমাদের, দেখো এইটা একটা দুর্দান্ত ট্রিক্স আছে, সেই ট্রিক্স দিয়ে তোমাদের আমি বলবো। আর যদি ডিটেলস বুঝতে চাও তাহলে কিন্তু ডিটেলসটা আমি বলে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে কি থাকে, অনেকে বুঝতে পারে স্যার এখানে তো আপনি যোগ নেই, তো আপনি যোগ কেন লিখছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে জানো তো, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমাদের এখানে আছে যে 9999, এর সঙ্গে একটা যোগ আছে, বুঝলে, পূর্ণ। অ্যাকচুয়ালি আমাদের পূর্ণ সংখ্যাটা যোগ থাকে, সেটা যোগটা অনেক সময় লেখে না কেউ, হ্যাঁ, যোগটা লিখলে একটা বাজে দেখা, এইটা অ্যাকচুয়ালি সংখ্যা। এই পুরোটার সঙ্গে কিন্তু গুণটা দেওয়া আছে, এটা কথা ক্লিয়ার হচ্ছে। এই হচ্ছে অঙ্কটা। এবার তোমরা জানো, ধরো আমি সাপোজ বলছি যে 5×2=3, এর মানেটা কিন্তু 5+2=3, বুঝলে, কথা বুঝতে পারছো। এটাকে আমরা যোগটা লিখি না, এই তার মানে এইটা। যখন পূর্ণ ভাঙাই 3×5=15, দিয়ে 17 করি না, এটা করি তো 17/3। ব্যাপারটা এরকম আর কি, বলতে পারলাম, এক্সাম্পল দিলাম। তাহলে সবসময় কিন্তু তোমার যোগটা দেখানো থাকবে না, তোমাকে জাস্ট বুঝে নিতে হবে যেখানে একটা যোগ আছে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? যদি বুঝতে পারো তাহলে এবার আমরা কি বলবো, এই যে অঙ্কটা তুমি দুর্দান্ত ট্রিক্স দিয়ে করে দাও, সেটা হচ্ছে কি, আমার ট্রিক্সটা মনে রাখবে, সামনের নয়গুলোকে লিখবে না, পিছনের নয়গুলোকে আগে সামনের লিখবে, সেটা লিখে এবং সামনের নয়গুলো যতগুলো আছে জিরো করে দেবে। হ্যাঁ, জিরোতে কনভার্ট করবে, 1 2 3 4, তুমি লিখে দেবে 1 2 3 4। আর এখানে একটা কি করবে, যে 499 এবং 95 এর মধ্যে ডিফারেন্স কত, সে 4 আছে, তাই তো, তাহলে 4 তুমি বিয়োগ করে দেবে, ব্যাস অঙ্কটা তোমার হয়ে যাবে। বুঝতে পারলাম? অঙ্ক তোমার হয়ে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,90,000 থেকে তুমি যদি 4 বিয়োগ করে দাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, দেখেছো, এটা কিন্তু 98,000 আছে। হুম। আর এখানে কিন্তু আমার 4টে নয় আছে, মানে এখানে কিন্তু কোনোটাই নয় উত্তর, ঠিক আছে, অনেকে কিন্তু এটা উত্তর করে দিয়ে চলে আসবে না, তাই তো আমাদের অ্যাকচুয়ালি এটা কিন্তু উত্তরটা তোমার কি হবে, 9,00,000। বুঝতে পারছো, এটা কিন্তু তোমার ভীষণ কিন্তু কনফিউজিং একটা প্রশ্ন। যারা বুঝতে পেরেছো, আমার কথা বুঝতে পারছো, এখানে কিন্তু তোমার 9-এর পরে দেখো, 9-এর পরে কটা শূন্য আছে, 1 2 3 4, তাই তো, ঠিকঠাক দেখছি তো আমি। ওকে ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এটা অবশ্যই তোমাদের হয়ে যাবে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে আহ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে একটু কনফিউশন হয়ে যাচ্ছে আমার, যে ঠিকঠাক আছে তো, ঠিক আছে, নো প্রবলেম। তো এটা আমরা লিখবো 9,89,996, ঠিক বললাম, 9,89,996, যদি আমি ভুল না করে থাকি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, কারণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। চলো নেক্সট, তাহলে এটা হবে রাইট অ্যান্সার, সেটা কিন্তু নেই এখানে, ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না, তাহলে আজকে সঠিক উত্তর হয়ে গেল কোনোটি নয়। বোঝাতে পারছি, এটা কিন্তু অনেকে ভুল করে দেবে, এটা 98,996 আছে। ওকে, ভুল করবে না, দেখতে কিন্তু একই, শুধু একটা কিন্তু আমাদের 9 মিসিং আছে। হ্যাঁ, তাহলে ট্রিক্স শিখে নিলে, যদি ভালো লাগে ক্লাসটা লাইক করতে হবে। 2 সেকেন্ডের খেল, কি বললাম, যদি বুঝতে পারো 2 সেকেন্ডের খেলা, ঠিক আছে, 2 সেকেন্ড পরে খেলা শেষ হয়ে যাবে, তোমার উত্তরটা কিন্তু চলে আসবে। ওকে, চলো, প্রত্যেকে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। অবশ্যই ক্লাস শেষে একটা কমেন্ট তো মানে আশা করাই যায় তোমাদের কাছ থেকে। কোশ্চেন নম্বর 6 কি বলছে, 8 জনের একটি কমিটিতে 35 বছরের একটি পুরুষ এবং 45 বছরের একটি পুরুষের বদলে 2জন মহিলা নিযুক্ত হচ্ছে, ঠিক আছে, মানে 2জন মহিলা যখন ক্লাসে, মানে ক্লাসে বলছি কমিটিতে ঢুকছে, তখন প্রত্যেকের গড় বয়স 2 বছর করে বেড়ে গেল। তার আমাদের কি পয়েন্ট, কি, 2জন বেরিয়ে গেল, 2জন ঢুকলো, যার ফলে প্রত্যেকের গড় বয়স 2 করে বেড়ে গেল। তাহলে মহিলা দুটির গড় বয়স কত ছিল, ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইজি একটা প্রশ্ন। তো তোমরা 45 এবং 35 আগে যোগ করে নাও, প্রত্যেকে বলো, মুখে মুখে বলো, আমি হলে কি করবো দেখবে, 80, আর এখন কতজন আছে, 8, 8জনই আছে, কারণ 2জন গেছে 2জন ঢুকেছে, তাদের সঙ্গে আবার
8 দোকানে 16 যোগ করতাম, এবার ডিভাইডেড বাই 2 করে দাও। দুজন মহিলার মোট বয়স এইটা, তাহলে প্রত্যেকের গড় বয়স মানে 2 দিয়ে ভাগ করব, বোঝাতে পারছি 96/2 মানে 48। বুঝতে পারলে এ হচ্ছে 2 সেকেন্ডের খেল। যদি বুঝতে পারো একদম শর্ট করে বললে, একদম শর্ট ট্রিক্স দিয়ে যদি বলো এ হচ্ছে 2 সেকেন্ডের খেল। এবার যারা বুঝতে পারোনি তাদের জন্য এসো ডিটেলসটা বলে দিই। কি বলেছিলাম যে বেরিয়ে গেছে কজন, বেরিয়ে গেছে স্যার দুজন। ম্যান কত 35 এবং 45, যোগ করে দাও কত হচ্ছে 80। এর ফলে দুজন এসছে যার ফলে প্রত্যেকের বয়স 2 করে বেড়ে গেছে, মানে অ্যাকচুয়ালি 80 বদলে আরো দুজন এসছে যার ফলে প্রত্যেকের গড় বয়স 8 দোকানে 16 বেড়ে গেছে। ঠিক বলছি তো? 8 দোকানে কত বেড়ে গেছে? 16 বেড়ে গেছে। তাহলে এই যে 16 বেড়েছে কেন? দুজন চলে গেছে বলে। আর নতুন যে দুজন ঢুকেছে নিশ্চয়ই তাদের গড় বয়স বেশি ছিল, নিশ্চয়ই তাদের বয়স বেশি ছিল। তাহলে সেই দুজনের একত্রে বয়স কত? 96। দুজন মহিলা, হ্যাঁ, F1 F2, দুজন মহিলা, হ্যাঁ। এখানে যেমন আমাদের পুরুষ ছিল M1 M2, দুজন পুরুষ ছিল যার বদলে দুজন মহিলা অ্যাড হচ্ছে যার ফলে তাদের বয়সটা বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই M1 M2 যা হবে F1 F2 তার থেকে বেশি হবে। কনসেপ্ট জলের মতো ক্লিয়ার। এবার দুজনের গড় বলে চলে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 48 দুগুণে 96, এটা হচ্ছে অ্যাভারেজ। নেক্সট প্রশ্ন, হ্যাঁ। তাহলে ট্রিক্স দিয়ে করলে 2 সেকেন্ড, কত সেকেন্ড লাগবে স্যার? জাস্ট 2 সেকেন্ডের খেল। আর না বুঝতে পারলে একটু টাইম লাগবে, তোমার একটু ভেঙে ভেঙে করতে হবে। আশা করি সেশনটা প্রত্যেকে ভালো লাগবে। এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় ওড়াতে হবে, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো, আরও আরও অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে, ঠিক আছে? একটু শেয়ার করতে করতে হবে ক্লাসগুলি। প্রত্যেকে কিন্তু জানিয়ে দেওয়া উচিত যে ইমতিয়াজ স্যার কিন্তু আগের মতো ফুল ফর্মে কিন্তু ক্লাস নিচ্ছেন। রেগুলার তোমাদের 1 ঘন্টার বেশি আমি ক্লাস দিচ্ছি, ম্যাথ, জিআই, জিকে থেকে শুরু করে ইংলিশটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আর কি চাও? তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ এখানে কিন্তু আমি করে দেবো, যার ফলে তোমাদের আপকামিং এক্সামে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, স্বপ্ন যদি হয় পুলিশ, এবারেই তোমার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। শুধু রেগুলার ক্লাসে এসো, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে। এটা আমার পক্ষ থেকে তোমাদের উপর রিকোয়েস্ট। ওকে, চলো। কারণ আমাদের এই ছোট্ট পরিবারকে তোমাদের কিন্তু আস্তে 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 কিন্তু বড় করতে হবে, এই দায়িত্ব ইমতিয়াজ স্যার তোমাদের কিন্তু দিয়ে দিল। আর বাকি দায়িত্ব তোমাদের এক্সাম প্রিপারেশন থেকে শুরু করে কি করলে কি হবে, হ্যাঁ, কোনটার পর কি করতে হবে, সেটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? ওই দায়িত্বটা আমার উপর দিয়ে দাও, ব্যাস। ওকে, চলো। তাহলে কি বলা হচ্ছে? এতজন সৈন্য 63535 এই সৈন্য নিয়ে বর্গাকারে সাজানো হলো যদি 31 জন সৈন্য অবশিষ্ট থেকে যায়। সারিতে সৈন্য সংখ্যা কত? ভেরি ইন্টারেস্টিং একটি প্রশ্ন। দেখো 31 জন অবশিষ্ট থেকে গেল মানে কি? এটা বাদ দিতে হবে। মানে যে বর্গাকারে তুমি সাজিয়েছো সেই বর্গাকারে 31 জন ধরেনি। একদম ক্লিয়ার বুঝবে, এই বর্গাকারে 31 জন ধরেনি। তাহলে নিশ্চয়ই আমাদের 31টাকে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে আমার কি হচ্ছে? 63535, 63535, 31 বাদ দিয়ে দাও। এখান থেকে আমরা কি পাচ্ছি? 63504, কারণ 31 থেকে 35 থেকে 31 বাদ দিলে 4 পড়ে থাকে, হ্যাঁ। এবার এটাকে রুট করতে হবে। এটাকে তুমি যদি সৈন্য সংখ্যা চাও তাহলে কি করবে? রুট করে দাও। এবার দেখো আমি কিচ্ছু করবো না, এই লাস্ট ডিজিটটা দেখে কিন্তু বলে দিতে পারছি যে এটা কিন্তু আমাদের 8 অথবা 2 হতে পারে, কারণ এই দুটো তো হওয়ার কোনো চান্সই নেই। বি এবং ডি আউট করে দাও, ঠিক আছে? বি এবং ডি আউট করে দাও, কারণ ইউনিট ডিজিট দেখে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু খুব সহজে কিন্তু করে দিতে পারি যে এখানে স্যার 252 অথবা 258 হবে, কারণ 8 64 এবং 2 দুগুণে 4। এখন কিন্তু কনফার্ম না। এবার তোমাদের কি বলেছিলাম যে বর্গ করতে গেলে পিছন থেকে দুটো বাদ দিতে হয়, আর এই 2 এর জন্য আমরা হয় 2 লিখবো নয় 8 লিখবো, আমরা জানি না। এবার দেখো এর আগে যে সংখ্যাটা আমরা চট করে বসিয়ে দিতে পারি, কারণ আগে আছে আমার কত? 635, মানে 25 এবং 26। আমি 25টাকে টার্গেট করব, দুটো ক্ষেত্রে 25 আছে, তাহলে আর বলার অবকাশ রাখে না। এখান থেকে 25 পেয়ে গেলাম। এবার 2 নেব না 8 নেব, এটা হচ্ছে কনফিউশন। এবার তুমি 25 গুণা 26 করো। 25 গুণা 26 করে আমাকে বলো যে তুমি কত পাচ্ছ? 635 আর 25-এর, কেন এটা নিয়ম, হ্যাঁ, 25-এর পরে চট করে একটু গুণ করে নিতে হবে তোমার। 25 গুণা 26 5 6 650, তাই না? তাহলে বলো 650 বড় না এ বড়? যদি এ বড় না হয়, ভালো করে বুঝবি, এ যদি বড় না হয়
ছশো, এই যে 35 যদি বড় না হয় 635, তাহলে অবশ্যই আমার ছোট ডিজিটটাকে টার্গেট করব। এখানে যদি ছোট হয় ছোট, আর এই যদি বড় হয় বড়, তাহলে এখানে অবশ্যই 650-এর থেকে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা ছোট ডিজিটটাকে টার্গেট করব, মানে 2। ভালো করে বুঝে নাও। ধরো সাপোজ এখানে এসছে তোমার 631 বা 630, বা যাই হোক 635-এর কম যদি চলে আসে, এটা যদি তখন বড় হয়ে যায়, তখন আমরা বড় ডিজিটকে নেব। কনসেপ্ট ক্লিয়ার? এর জন্য তোমাদের স্কোয়ার রুটের আমি মানে শর্ট ক্লাস নিয়ে আসবো, যে বর্গ ও বর্গমূল, ঠিক আছে? দেখবে চোখে চোখে একদম উত্তর করে দেবো আমি, হ্যাঁ, বর্গ এবং বর্গমূল এমন তোমাদের ট্রিক শিখিয়ে দেবো যে তোমরা চোখটা বন্ধ করবে, চোখটা খুলবে, উত্তরটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? নিমেষে উত্তর করবো, হ্যাঁ, কয়েক সেকেন্ডে সেকেন্ডে উত্তর করবো আমরা, ঠিক আছে? সেকেন্ডে ওড়াবো, ঠিক আছে? সেকেন্ডে উড়বে। তার জন্য তোমাদের কিন্তু রেগুলার ক্লাসে আসতে হবে এবং ক্লাসগুলো একটু শেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট প্রশ্নে এগোবো, কোশ্চেন নম্বর 8। বোঝা গেল? আজকে সঠিক উত্তর স্যার তাহলে 258 হলো না, হয়ে গেল কত? 252। ক্লিয়ার? প্রথমে আমরা কিন্তু এলিমিনেট করলাম কিভাবে বি এবং ডি, তোমরা সেটাও বলেছি। এই অঙ্কটা কিন্তু যদি কেউ খুব ভালো করে টাইমলি করে, ভালো করে কথা শোনো, অনেকে লাফালাফি করো ক্লাসের ভিতরে এসে, একটু শোনো কি বলছি। এই অঙ্কটা কেউ যদি প্রপার টাইমলি করে, মানে আমি বা তুমি যদি ভালো করে করো আর কি, 2 থেকে 5 সেকেন্ড লাগবে। তাহলে বুঝতে পারছো কতটা টাইম তোমার সেভ করে দিচ্ছে আমি। একদম সোজা কথা বলছি। অন্য ট্রিক্সে করলে তোমার 30 সেকেন্ড লেগে যাবে, মানে অন্যান্য স্যার যে নিয়মে করায়, এবং আমি যে নিয়মে করছি 2 থেকে 5 সেকেন্ড লাগবে, গ্যারান্টি দিচ্ছি 100%। ঠিক আছে? এর জন্য কি হবে? রেগুলার ক্লাসে আসতে হবে। চলো চলো চলো, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 8। কি বলা হচ্ছে কোশ্চেন নম্বর 8-এ? প্রত্যেকে দেখো, কোশ্চেন নম্বর 8-এ এটাই বলা হচ্ছে যে এখানে কোশ্চেন নম্বর 8-এ বলা হচ্ছে কি, 680 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এ বি এর এত অংশ, বি সি এর এত অংশ পায়, তাহলে বি কত টাকা? একদম ইজি একটা প্রশ্ন বলেছে। আচ্ছা, বলে দিয়েছে এ এবং বি, এ বি এর 2/3 অংশ পায়। ভালো করে বুঝবে, মানে বি 3 পেলে এ 2 পাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আর বলেছে সি, মানে বি এবং সি এর ট্যালি করলে, বি যদি বি সি এর 1/4, মানে বি যদি 1 পায়, সি পাবে 4। এই কথাটা বুঝতে পারছো? এই ঘটনাটা বুঝলে তাহলে কিন্তু অঙ্ক তোমার এখানে অর্ধেক হয়ে গেছে। এই রেশিওটা এবং এই রেশিওটা বুঝতে পারলে ব্যাস। তাহলে কম্বাইন্ড রেশিও আমরা বুঝতে পারছি, 2 1 কে 2, 3 1 কে 3, 3 4 12। কোনাকুনি গুণ করতে হয়, যারা জানো না জেনে নাও। যে এই কোনা ধরলাম আগে, এই কোনা মানে এর সঙ্গে এটা দিলাম, তারপর এর সঙ্গে এটা, তারপর এর সঙ্গে এটা। ঠিক আছে? এই ওকে। চলো, যদি সব ঠিকঠাক থাকে আমরা এক্ষুনি কিন্তু উত্তরটা পেয়ে যাব, সেটা হচ্ছে কি বলছে, বি কত টাকা পাবে, তাই? তাহলে বি কত টাকা পাবে? বি বুঝতে পারছো, বি মিডিলে বসে আছে। হুম, বি 3 ইউনিট পাবে। টোটালটা দেখো, 12 3 15 2 17, মানে এই যে 17, সেই ইকুইভ্যালেন্ট আমার বলে দিয়েছে কত? 68, একটা শূন্য, মানে 4 গুণা হচ্ছে, মানে 40 গুণা হচ্ছে। তাহলে অবশ্যই 3 কত পাবে? বি মানে হচ্ছে 3 ইউনিট, 3 গুণা 40 করে দাও, 120 পাবে। হ্যাঁ, বি পেলো 120 টাকা। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? নেক্সট প্রশ্ন চলো। দিয়ে এ কত পেতো? এ 2 ইউনিট পাচ্ছে, আর সি কিন্তু পেয়ে যাচ্ছে 12 ইউনিট। ঠিক আছে? সি অনেকটা বেশি পাচ্ছে, হুম, 480 টাকা পেতো। আর যদি আমাদের এ বলতো, এ কিন্তু আমাদের 80 টাকা পেতো। চলো নেক্সট, কোশ্চেন নম্বর 8 হলো, আমরা 9-এ যাব। কি বলা হচ্ছে? কোশ্চেন নম্বর 9-এর প্রত্যেকে দেখো, বলা হচ্ছে কি, তিনটি সংখ্যা অনুপাত বলেছে 2:3:4, এবং বলা হয়েছে এদের লসাগু কত? 120, গসাগু কত? ভেরি সিম্পল একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং লসাগু গসাগু কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে তোমরা দেখে উত্তরটা করতে পারবে। এখানে বলা হচ্ছে কি, গসাগু কত? এবার দেখো, লসাগু মানে কি? 2 3 4। আমি একটা কথা বলি, শুনে রাখো, যে লসাগু মানে হচ্ছে যদি কমন না থাকে গুণ করে দেবে, একদম সোজা গুণ করবে, 3 4 12। দেখ, এদের মধ্যে তো লসাগু তো 12 হচ্ছে না, ভালো করে বুঝবে, কারণ 2 3 4-এর লসাগু 12 হচ্ছে। এই 12 তোমার বলেছে 120, আর গসাগু এখানে 1 হচ্ছে। একদম পরিষ্কার বুঝে নাও, কারণ এদের মধ্যে কোনো কমন কিছু নেই। আছে? 2 3 4-এর মধ্যে কোনো কমন কিছু দেখতে পাচ্ছ? কোনো কমন কিছু আছে? নেই।
তাহলে অবশ্যই এর কত গুণা হচ্ছে 10 গুণা, তাহলে অবশ্যই এর 10 গুণা করে দাও। 1 মানে এখানে 10। ওকে, আর 1 মানে হচ্ছে তোমার HCF। কি বললাম? HCF মানে কি স্যার? গসাগু। কি বললাম? গসাগু। ওকে, প্রত্যেকে বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ওই জন্য একের ভ্যালু আমরা বার করে নিলাম, উত্তরটা আমরা পেয়ে গেলাম। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 9, 10 রাইট অ্যান্সার। এই লসাগু গসাগু তোমাদের ক্লাস যখন আমি করাবো, অনেক নতুন নতুন জিনিস বলবো। আগে তো বলেছি, এখন আবার আরো নতুন নতুন কিছু জিনিস তোমাদের আরো শিখিয়ে দেবো। হ্যাঁ, সব সময় জিনিস তো আস্তে আস্তে আপডেট হয়, সব কিছু যেমন সিস্টেম আপডেট দেয় না, একইভাবে তোমাদের স্যার যখন দীর্ঘদিন ক্লাস করাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো নতুন কিছু ধামাকা আসতে চলেছে। হ্যাঁ, নতুন নতুন ট্রিক্স শিখিয়ে দেবো, যেটা আগে আমি করাইনি। হ্যাঁ, তোমাদের শেখাবো সেগুলি, রেগুলার ক্লাসে এসো। এগুলো তো পাতি জিনিস, তোমরা প্রত্যেকে লসাগু গুণ গসাগু, হ্যাঁ, দুটি সংখ্যার গুণফল, তাই না, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এইভাবে। তো এইগুলো আর লাগবে না, এই নিয়মগুলো ছুঁড়ে ফেলে দাও। এই নিয়মগুলো আমরা বাদ দিয়ে কিভাবে অঙ্ক করবো সেগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো। দুর্দান্ত জাদুকরি সব ট্রিক্স তোমাদের শেখাবো, যেই ট্রিক্স এর আগে তোমরা শেখোনি বা আমি তোমাদের শেখাইনি, সেটা আমি এবার শেখাবো। ঠিক আছে, ওয়েট করো, ওয়েট করো। আগুন ধরিয়ে দেবো, বুঝলে? আগুন লেগে যাবে পুরো, এমন তোমাকে বানিয়ে দেবো পুরো, তুমি যেখান দিয়ে যাবে আগুন ধরে যাবে, বুঝলে? আগুন ধরে যাবে পুরো, চারপাশে শুধু আগুন জ্বলবে, বুঝলে? চলো, ফায়ার, ফায়ার, শুধু কি হবে? ফায়ার, ফায়ার, ফায়ার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, এ তো সির্ফ ট্রেলার হে, বুঝলে? কি বলছে? 10 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। কোশ্চেন নম্বর 10 কি বলছে? পিতা পুত্রের অঙ্ক। চলো, এজ রিলেটেড। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 100 বছর। 5 বছর পরে তাদের, সরি, 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 2:1, তাহলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো, আমি বলছি আবার ইউনিট মেথডে চলে যাব। দেখো, 100 যদি এখানে গল্প হয়, মূল জিনিস যদি 100 হয়, এবার আমার কি বলেছে? এই 100 যদি মূল জিনিস হয়, এবার বলেছে কি 5 বছর পূর্বে। আচ্ছা, ধরো তো 5 বছর আগে চলে গেলে পিতা পুত্র দুজনেই 5 করে কমবে। ভালো করে বুঝবে, দুজনেই তো 5 করে কমবে, নাকি একজনের কমবে? দুজনের কিন্তু -5 কমে গেল। তাহলে অবশ্যই সেই 100টা থাকলো না, 100টা এখন হয়ে গেল কত? বলো, 90 হয়ে গেল। ক্লিয়ার? এই যে 90 হলো, এই 90 এর মধ্যে আবার আমাদের বলেছে কি, টার্গেট করেছে কি, আহ, এখন দুজনের বয়স অনুপাত 2:1। বোঝা গেল? 2:1 যদি ভেঙে দাও, এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগে যদি ভেঙে দাও, মানে বুঝতেই পারছো যে এখানে 2:1 যদি ভেঙে দাও, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 30। আর কোনো সমস্যা হলে বলবে। এবার দেখো, বর্তমান বয়স কিন্তু না, এটা হচ্ছে 5 বছর আগের বয়স। কনসেপ্ট ক্লিয়ার করবে। এটা হচ্ছে 5 ইয়ার্স এগো, কারণ আমরা 5 বছর আগে করছি। কি করছি? 5 ইয়ার এগো, মানে 5 বছর আগের ঘটনা বলছি। এবার এখান থেকে কি বলেছে? তোমার 10 বছর পরে বলেছে, মানে 5 বছর তুমি আগে যাবে, তারপর তো 10 করবে। মানে সোজা কথায় 10, 60+15, আর এদিকে 30+15। বোঝা গেল? এই হচ্ছে মূল জিনিস। তাহলে 60+15 এবং 30+15 যা হবে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ ওইদিকে 5 তোমাকে মিটিয়ে এসে আরো 10 ধরতে হবে। ঠিক আছে, -5 এটা তো তোমাকে মেটাতে হবে, তারপরে +10, ওই জন্য 15 করে অ্যাড করছি। ওকে, তাহলে আমাদের টোটাল বয়স হলো কত? 75, 45। এগুলো মুখে মুখে হয়ে যায়, যাই হোক আমি ডিটেলসটা বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নম্বর আমরা যাব 11। চলো, কি বলা হচ্ছে? চারটি সংখ্যার গড়, গড়ের অঙ্ক একদম দেখবে ওড়াবে। কি বলা হচ্ছে? গড় কি বলছে? প্রথম তিনটির গড় হচ্ছে 11, চটপট দেখো, এবং শেষ তিনটির গড় বলছে 12। ভেরি গুড। আচ্ছা, প্রথম তিনটি, আচ্ছা আমি এভাবে লিখছি, প্রথম তিনটি সংখ্যা ধরো a+b+c+d, বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখছি। তাহলে এদের গড় বলেছে 11, তাহলে সাম কত হবে? 33, 3 11 33। আচ্ছা স্যার, বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। হ্যাঁ, প্রথম তিনটি, এই যে প্রথম তিনটি বলেছে এটা, ডি কিন্তু বলেনি, ঠিক আছে? ডিটাকে আউট করো, ডিটাকে আউট করো, প্রথম তিনটে বলেছে, ঠিক আছে? এবার বলেছে আবার পরের তিনটে, মানে প্রথমটা বাদ দিয়ে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি পাবো? b+c+d। ভালো করে বুঝবে, আমরা কি পাবো? b+c+d। পরের তিনটে বলেছি, হ্যাঁ, শেষ তিনটে, এটাই তো হবে নাকি?
ভালো করে বুঝবে, এটা শেষ তিনটে হবে তো নাকি? প্রথম তিনটে আর শেষ তিনটে, মানে এটাকে বাদ দেবো, আর যখন প্রথম তিনটে বলবো ডিটাকে বাদ দেবো, কারণ চারটে সংখ্যা তো লিমিটেড, সংখ্যা তো লিমিটেড। 12 3 12 কত 36, একেবারে করছি স্যার। 36 কোথা থেকে আসছে? এই যে 3 12 36, আর স্যার 33 কোথা থেকে আসছে? 3 11 33। ক্লিয়ার হচ্ছে? তাহলে এবারে দেখো একটা জিনিস খেয়াল করতে পারো, যে এদের মধ্যে যদি আমি মাইনাস করি, দেখো এই বি এবং সি কেটে গেল না? যদি মাইনাস করে দিই কেটে গেল না? হ্যাঁ কি না? তাহলে এদের মধ্যে যদি ডিফারেন্স আমরা দেখি, মানে এদের মধ্যে যদি ডিফারেন্স দেখি, তাহলে দেখো অ্যাকচুয়ালি 36 মাইনাস 33 মানে 3 আসছে। মানে আমি বলতে চাইছি যে ডি মাইনাস এ হয়ে গেল কত? 3, তাই তো? আমার লাগবে কি প্রথম সংখ্যাটি কত। এবার খুব ভালো করে দেখো, একটা জিনিস আমি তোমাদের বলি, বলেছে কি প্রথম তিনটি সংখ্যার গড় 11 এবং শেষ তিনটি গড় কত? 12। ও আচ্ছা, শেষ সংখ্যা তো বলেই দিয়েছে, তো হয়েই তো গেছে। শেষ সংখ্যা তো বলেই দিয়েছে। হ্যাঁ, শেষ সংখ্যা তো বলেই দিয়েছে। যাই হোক, আমি খেয়াল করিনি এটা। আচ্ছা, শেষ সংখ্যা তো বলেই দিয়েছে, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, ডি মাইনাস এ কেন করলাম বুঝতে পারছো? কারণ এটা যেহেতু বড় ছিল ওই জন্য ডি থেকে এটা বাদ দিলাম। তাহলে দেখো ক্লিয়ার হয়ে গেছে যে এখানে যদি এটা একটা সংখ্যা 8 বলেছে, তাহলে মাইনাস এ, আর ওদিকে 3। এবার একদিকে নিয়ে চলে এসো, এটা ওদিকে করো, 3টা এদিকে নিয়ে আসো, আলটিমেট আমাদের ভ্যালু দেবে 5। বলো ক্লিয়ার? ক্লিয়ার করতে পারছি? এ ওদিকে গেল আর 3 এদিকে আসলো, মাইনাস করে 8 থেকে 3 বাদ দিলে 5। ক্লিয়ার? প্রথম সংখ্যা ছিল। দেখো এটা যারা বুঝতে পেরেছো তারা এর থেকে সোজাভাবে করে দিতে পারতো, যে স্যার এখানে বুঝতেই পারছো যে 3টে মিলে 33 এবং 3টে মিলে 36, তাহলে অবশ্যই ডি এর ভ্যালু যদি 8 বলে দেয়, তাহলে 36, দেখো আমি যদি মাইন্ড ক্যালকুলেশন করে কিভাবে করছি, দেখো যে 36 তিনটের ভ্যালু তো শেষ তিনটে, এর মধ্যে যদি 8 বাদ দিই, একদম চট করে 8 বাদ দিয়ে দেবে। তাহলে এর থেকে যদি 8 বাদ দিই, 36 থেকে 8 বাদ দিলে কত আমাদের? 28 থাকে। ভালো করে বুঝবে, এই 28 মানে হচ্ছে কি ডি বাদে, মানে প্রথম তিনটে সংখ্যা। প্রথম তিনটে সংখ্যা কত? 33 বলা ছিল, তাই না? তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারছো যে এই 28 মানে হচ্ছে বি প্লাস সি, কারণ ডি তো আমরা বাদ গেছে, এই 36-এর থেকে তো 8 বাদ গেছে। ভালো করে বুঝতে হবে, 36 থেকে 8 বাদ গিয়ে তো 28, তাহলে নিশ্চয়ই এটা আমাদের কি ছিল? বি প্লাস সি প্লাস ডি ছিল। তাহলে এই দুটো বাদ চলে গেছে, প্রথম ডি বাদ গেল, তাহলে বি প্লাস সি থাকছে আমাদের এটা। আমি এগুলো সব মাইন্ডে চলবে, এগুলো খাতায় লেখার দরকার নেই। বি প্লাস সি আমাদের 28 হলো, তাহলে বি প্লাস সি 28 যদি হয় এবং এ প্লাস বি প্লাস সি 33, তাহলে অবশ্যই 28 বাদ দিলে 5 হয়ে গেল। এ প্লাস বি প্লাস সি 33, তাই না? এ প্লাস বি প্লাস সি যদি 33 হয়, আর বি প্লাস সি তো 28 হয়ে গেল, বুঝতে পারছি? তাহলে অবশ্যই এর থেকে 28 বাদ দিয়ে দাও 5। এগুলো মাইন্ড ক্যালকুলেশন চলবে, এই যা লিখলাম না, এগুলো কোথায় চলবে? দিমাগ, ঠিক আছে, মাথায় চলবে। দিমাগ কা খেল, জাস্ট দিমাগ কা খেল, এগুলো হচ্ছে মাইন্ডে চলবে, মাইন্ড ক্যালকুলেশন। এটা আমি তোমাকে খাতায় লিখে দেখিয়ে দিলাম। এইগুলো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে মাথার মধ্যে রান করতে হবে, দৌড়াদৌড়ি করবে যে এটা করলে এটা করলে এটা করলে, ঠিক আছে, রাইট আনসার এটা, ঠিক আছে? বুঝতে পারলাম? এগুলো জাস্ট লেখার কোনো দরকার নেই, মাইন্ড ক্যালকুলেশন চলবে, মাথার মধ্যে কাটাকুটি চলবে। হ্যাঁ, সব মনের মধ্যে খেলা হবে, কাটাকুটি, ঠিক আছে? কোনো পেন টাচের দরকার নেই, উইদাউট পেন কিন্তু উত্তর করে দেওয়া চলে, মানে দেওয়া যায়। এর জন্য কি করতে হবে? রেগুলার রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঘুম তোমাকে লিমিটেড করতে হবে। তিনটে জিনিস তোমাকে ছাড়তে হবে, তোমরা জানো নিশ্চয়ই। এই প্রিপারেশন ফেজে ভালো করে শোনো, একটা কথা বলছি, ইম্পর্টেন্ট কথা। তিনটে জিনিস তোমাকে ছাড়তে হবে যদি তুমি পুরুষ হও, যদি তুমি একজন পুরুষ হও। 1 নম্বর হচ্ছে তোমার কি করতে হবে বলো তো? নেশা, 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 কোনো রকম নেশা করা যাবে না। যদি তুমি এবার বলছে আর এর কী সব বলছে নেশা, হ্যাঁ অবশ্যই, তুমি নেশাগ্রস্ত অবস্থায় যদি পড়াশোনা করো তুমি তো মাতাল হয়ে যাবে। বলো, তুমি ধরো নেশা করছো, যে কোনো নেশা, সিগারেট হোক, চাই তোমার বিমল থেকে শুরু করে এটা সেটা, হ্যাঁ, তারপরে জাস্ট বলছি না, আরও অনেক নেশা আছে, সেগুলো করলে কি হবে? ওই মাতাল হয়ে গেলে আর অঙ্ক কি আর হবে? বলো, অঙ্ক চোখে তো 12 দেখতে গিয়ে তুমি তো 11 দেখবে। হ্যাঁ, অথবা তুমি দেখছো যে অপশান 4টের জায়গায় 5টা অপশান দেখছো, হবে? বলো, ডি করতে গিয়ে সি দাগিয়ে দিচ্ছে, হবে? হবে না। 2 নম্বর কি করতে হবে? তোমাকে ঘুম, যদি তোমার স্বপ্ন থাকে ঘুমটাকে কমাতে হবে। ভালো করে শুনবে। 3 নম্বর কি করতে হবে? ওই, বুঝলে, প্রজাপতি, বুঝে নাও কি বললাম। প্রজাপতির পিছনে দৌড়ালে হবে না, ঠিক আছে? প্রজাপতিকে তোমাকে ওই অ্যাট্রাক্ট করে না, যেটা আমি আর বলছি না, বুঝে নাও কি বলতে চাইছি।
যদি তুমি একজন পুরুষ হও, এই তিনটে জিনিস তোমাকে নেশা করা চলবে না, কোনো রকম নেশাগ্রস্ত হওয়া চলবে না, মন দিয়ে পড়াশোনা করতে হবে প্রিপারেশন ফেজে। যতদিন না তুমি সফল হচ্ছ, সফল হওয়ার আগে পর্যন্ত তোমাকে নেশাকে ত্যাগ করতে হবে। 2 নম্বর কি, ঘুম কমাতে হবে। তোমার ঘুমাতে ইচ্ছা হচ্ছে তো ঘুমিয়েই যাচ্ছ, হবে না। দেখো, পৃথিবীতে সব থেকে মানে সহজতম জিনিস হচ্ছে ঘুম। আর এটা কিন্তু আরামদায়ক, অনেকে বলে ঘুমাতে খুব আরাম লাগে, কিন্তু এটা তুমি মাথায় রেখো না যে ঘুম তোমাকে কিন্তু শেষ করে দেবে। ঠিক আছে, যেটা যত আরাম বস্তু আরাম হারাম হ্যাঁ। ঠিক আছে, কে বলেছিল? কমেন্ট করবে। তা তুমি এখন তোমার প্রিপারেশন পেজে তোমাকে ঘুমটাকে কমাতে হবে। আমি বলছি না একেবারে কমিয়ে দাও, 6 ঘন্টা ঘুমাও, বেশি না 6 ঘন্টা ঘুমাও। আর যাদের অতিরিক্ত ঘুম মানে সে চোখ 6 ঘন্টা ঘুমালে হয়তো মানে ওই দেয়াল ধরে হাঁটতে হয়, তাদেরকে বলবো 8 ঘন্টা ঘুমাও। কত? 8 ঘন্টা। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে কোনো ওই, বুঝলে, ছেলে মেয়ে, বুঝতে পারছো তো, প্রজাপতির পিছনে দৌড়ালে চলবে না। এই সময়ে তোমাকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তুমি সফল, মানে তুমি যদি সাকসেস পেয়ে যাও তখন সে ব্যাপারটা আলাদা। ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু বলে দিলাম, 3টে গোপন স্ট্রিক বলে দিলাম যেগুলো তুমি ফলো করতে পারো। এগুলো কিন্তু প্রিপারেশন ফেজে কোনো মতে এই 3টে জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। ঠিক আছে। আর বন্ধু বান্ধব তো আছেই, সেগুলো পরের দিন আবার বলবো, হ্যাঁ, কাদের সঙ্গে থাকবে কাদের সঙ্গে থাকবে না। ঠিক আছে, একসঙ্গে বলে দিলে আবার অসুবিধা আছে। ঠিক আছে, ফ্রিতে বেশি জ্ঞান দেওয়া যাবে না। তোমরা আবার ভাববে স্যার ফ্রিতে এত কিছু দিচ্ছেন। দেখো, ফ্রি জিনিসের কদর অনেকে বোঝে না, বুঝলে। ফ্রিতে সত্যি জিনিসের কদর কেউ বোঝে না। আগের দিন একজন কমেন্ট করছিল, তা দেখছিলাম। ঠিক আছে, ফ্রিতে কদর কেউ বোঝে না। এই জিনিস যখন আমি পেড ব্যাচে চালাবো না, সব লুফে নেবে, লুফে বোঝো তো। এই জিনিস পেড ব্যাচ দিয়ে যখন চালাবো না, এটাই তো হয়। তুমি দেখো যত ভালো ভালো পেড ব্যাচ আছে কি করায়, এই জিনিস তো করাবে ঘুরিয়ে ফিরে, নাকি তারা ও মহাকাশ থেকে কিছু আমদানি করবে? করবে না। আমি তো পড়াতাম নাকি, সে এক্সপিরিয়েন্স থেকে বলছি। যাই হোক, তো কি বলছে দেখো, একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ করতে 2 দিন সময় লাগে। তাহলে এই একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ করতে কতদিন সময় নেবে? বলো দেখি প্রত্যেকে, বলো দেখি প্রত্যেকে, বলো চটপট। দেখো, অনেকে ভাববে স্যার 2 জন 2 দিনে 2টি, তাহলে 100 জন 100 দিনে 100টি। তোমার মাথা আর আমার মুন্ডু। ঠিক আছে, 100 জন 100 দিনে 100টি। এই কনসেপ্ট নিয়ে অনেকে বসে আছো, তাদের বলি তোমাদের কনসেপ্টটা তোমাদের কাছেই রাখো। এই কনসেপ্টে যদি তুমি এগো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি কিছুই হবে না, একটা বড় শূন্য পেয়ে যাবে, নেগেটিভ খেয়ে যাবে। এই কনসেপ্ট ভুল। হ্যাঁ, এমনি তুমি নর্মালি যদি দেখো 2 জন ব্যক্তি 2 দিনে 2টি কাজ করে, তাহলে এমনি মানে ধাঁধা মতো এগুলো, তাহলে বলবে 100 জন ব্যক্তি 100 দিনে 100টি কাজ করবে। এতটা সোজা নয়। দেখো, এখানে কিন্তু ওই কনসেপ্টটা তোমার ওয়ার্ক পাওয়ারের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা কি ফরম্যাটে করব? M1D1/W1, M2 D2/W2। এই ফরম্যাটটাকে অনেকে আবার কি করে জানো, এভাবে লেখে, ভালো করে শুনবে, এভাবে লেখে যে M1D1 আর এইদিকে W2 ওইদিকে তুলে দেয়, আর M2D2 আর W1টাকে এদিকে। অনেকে ভাবে স্যার এই তো মজা, হ্যাঁ মজাই মজা, কি সুন্দর এক লাইনে হয়ে গেল। অনেকে ভাববে এটাই স্যার সোজা, কিন্তু ব্যাপারটা কিন্তু একই হাদু। তুমি যে কিছুই বোঝো না, ব্যাপারটা কিন্তু এখান থেকে আসছে। এই প্যাটার্নটাকে তুলে ওইদিকে দিয়ে দিচ্ছে, আর এটাকে ওইদিকে গুণ করে দিয়ে এটা আসছে। ঠিক আছে, বিষয়টা কিন্তু একই। বোঝা গেল? তাহলে W1 তুমি যেভাবেই করো, তোমার সঠিক উত্তর কিন্তু এটাই আসবে। এবার আমি বলি কি, কি বলছে আগে দেখে নাও। প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্নে বলা হচ্ছে যে উম, দেখো প্রথমে কি বলছে, 2 জন লোক। ঠিক আছে, 2 জন লোক 2 দিনে 2টি কাজ করে। তাহলে আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি। তো আমি প্রথমটায় বসাচ্ছি। ঠিক আছে, 2 জন লোক 2 দিনে 2টি কাজ করছে। কাজটা নিচে দেবে, ওয়ার্ক মানে কাজ, ডাব্লু মানে কাজ। তাহলে 100 জন লোক 100টি সমান কাজ করবে। ভালো করে বুঝবে। তাহলে 100 জন লোক 100টি সমান কাজ করবে, W2 100 বলেছে। আর D2টা আমি জানি না কতদিন লাগবে, সেটা বলে দেয়নি। ক্লিয়ার হচ্ছে? এবার মারো কাটাকুটি, এবার মারো কাটাকুটি। কি বলবে কাটাকুটি স্যার কিভাবে করব? শিখে নাও কিভাবে করবে, এইভাবে করবে। আচ্ছা, ওপর ওপর কাটলাম কেন? 1 সেকেন্ড, কোথায় মারলাম? এখানে কাটবে তাই তো, ওয়েট। বোঝা গেল? তাহলে এখানে এইভাবে কাটবে, আর এই 100 100 এইভাবে কাটবে। বুঝতে পারছো? এই হচ্ছে গল্প। ঠিক আছে, বোঝাতে পারছি? তাহলে অবশ্যই তাদের
100 জন ব্যক্তি 100টি সমান কাজ করতে 2 দিন সময় নেবে, কতদিন সময় নিচ্ছে? 2 দিন। বলো, ম্যাজিক হয়ে গেল না? কতদিন সময় হচ্ছে? D2 মানে 2 দিন এসছে, ম্যাজিক হয়ে গেল। অনেকে ভাবছে স্যার এ কি করে হয়, হ্যাঁ ऐसा कैसा चलेगा, এভাবেই চলবে, বুঝলে? কনসেপ্ট মনে রাখতে হবে, M1 D1/W1 M2 D2/W2, এই ফরম্যাটে আমরা ওড়াবো, তাহলে অবশ্যই আমাদের এই উত্তরটা আসবে। এখানে ইঁদুর বিড়ালের প্রশ্ন হতে পারে, তোমরা আমাকে প্রশ্ন করবে, তোমরা আমাকে প্রশ্ন উত্তর দেবে যে 20টি ইঁদুর 20 দিনে 20 দিনে এই সরি 20টি বিড়াল, হ্যাঁ 20টি বিড়াল 20 দিনে 20টি ইঁদুর ধরে, তাহলে বলবে 100টি বিড়াল 100 দিনে কতটি ইঁদুর ধরবে? এই প্রশ্নটা তোমাদের কি দিলাম? HW দিলাম, ঠিক আছে? মনে থাকবে? চলো প্রত্যেকে কমেন্ট করবে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো, আজকে সঠিক উত্তর 2। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলো, সেশন ভালো লাগছে তো? প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারছো তো? রেগুলার ক্লাসে এসো, আগুন ধরে যাবে পুরো, হ্যাঁ আগুন লাগিয়ে দেবো। চলো দেখো কি বলছে, ট্রেনের অঙ্ক কিছু না, এত 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 এত, এত, ঠিক আছে ওকে। বলছে একটা মানুষকে অতিক্রম করছে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। দেখো একটা জিনিস বুঝতে হবে, 8 সেকেন্ডে এক ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন নিজের লেন্থকে অতিক্রম করছে। মনে রাখবে, একটা ট্রেন, কোনো ব্যক্তি, আমি তোমাদের বেসিক ক্লাসে বলে দিয়েছিলাম, কোনো ব্যক্তি, কোনো গাছ, কোনো পোস্ট, ঠিক আছে, ল্যাম্পপোস্ট, যাই বলুক, যে কোনো পোস্টকে অতিক্রম করবে। তার মানে কি? অতিক্রম করবে, অতিক্রম করার অর্থই, অঙ্কটা 2 সেকেন্ডে করে দিচ্ছি, দাঁড়াও, অর্থই নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কি বললাম? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে? এই কথাটা তোমরা মাথার মধ্যে গেঁথে নাও। হ্যাঁ, ট্রেন কি করবে? কোনো ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেন এখান থেকে আসছে, ট্রেন একে টপকে দিল, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। বোঝা গেল? এই ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অ্যাকচুয়ালি অতিক্রম করলো, ব্যাস এই কনসেপ্টটা মাথায় রাখবে, ব্যাস তাহলে আর অঙ্কটা ভুল হবে না। ঠিক আছে, চলো তাহলে দেখো মনে রাখবে, এই 20 সেকেন্ডে অ্যাকচুয়ালি সে কিন্তু নিজে এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য, তাহলে অবশ্যই এটা বাদ দিয়ে নাও। মনে থাকবে? অবশ্যই এটা বাদ দিয়ে নাও। তাহলে কথা হচ্ছে 20 এবং 8 মানে 12 সেকেন্ড হয়ে গেল। এই 12 সেকেন্ডেই সে অতিক্রম করছে 264 মিটার। ক্লিয়ার হলো? তাহলে বলো কি বলেছে, ট্রেনের দৈর্ঘ্য কত, 8 সেকেন্ডে কত? এই তো জল ভাত প্রশ্ন, 2 সেকেন্ডে হয়ে যাবে। বুঝতে পারছি? 12-র কত গুণ? স্যার 22 গুণা। 8-এর কত গুণ? স্যার 22 গুণা করে দাও। 8/176 করে দাও। বলো কে তোমাকে আটকাবে? বলো। এইভাবে নিমেষে উত্তর করবে, ঠিক আছে? সেকেন্ডের খেলা, 2 সেকেন্ডের খেলা, এখন খেলা হবে 2 সেকেন্ডে, ঠিক আছে? মূল কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, 2 সেকেন্ডে উত্তর হবে, আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নম্বর 13। রাইট অ্যান্সার হচ্ছে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য কত? ট্রেন আমরা পেলাম কত? 176 মিটার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা কি বলা হচ্ছে, কোশ্চেন নম্বর 14। প্রত্যেকে দেখো, বলছে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করছে, অপর এক ছাত্র সে কি করছে, 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তো দুর্দান্ত কিছু প্রশ্ন, যারা বুঝতে পেরে গেছো প্রত্যেকে চটপট উত্তর দিয়ে দাও। কি বলা হচ্ছে যে এক ছাত্র 30% নম্বর পেয়ে সে কি করছে, 6 নম্বরের জন্য ফেল। আচ্ছা, এই প্রশ্নগুলি তোমাদের বলেছিলাম তো কিভাবে করবে। দেখো এই 30% 6 নম্বরের জন্য ফেল করছে, 40% পেয়ে 6 নম্বর বেশি পেয়ে গেছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স করে দিও চটপট। এদের মধ্যে ডিফারেন্স করেছে 10%, তাই না? এই 10% মানেই কিন্তু বলেছে এই 6 এবং 6 12, ব্যাস হয়ে গেছে। 10 মানেই 12, ফুল মার্কস কত? 100, 100 মানে হচ্ছে 120। ইজ ইট ক্লিয়ার? বলো হ্যাঁ কি না। সেকেন্ডে সেকেন্ডে উঠবে, ঠিক আছে? 2 সেকেন্ডে উঠবে, জাস্ট একবার 1 সেকেন্ডে পড়বে, 1 সেকেন্ডে উত্তর করবে, হ্যাঁ
এখানে 10 গুণ, এখানে 10 গুণ। ফুল মার্কস আমরা অলওয়েজ 100তে নেব, 100টা হচ্ছে আমাদের 120। রাইট অ্যান্সার হচ্ছে সি। ডি এখানে নেই, ডি লাগবেও না, সিতে তো উত্তরটা বসে আছে। ঠিক আছে, পার্সেন্টেজের গল্পে ভালো করে বুঝে নাও, পার্সেন্টেজের সেরা বা রাজা হচ্ছে 100। ওই জন্য আমরা পূর্ণ মান বা ফুল মার্কস যাই বলো তুমি কিন্তু 100তে হিসাব করবে। ঠিক আছে, পূর্ণমান বলুক, ফুল মার্কস বলুক, যাই বলুক, 100তে হিসাব করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোয়েশ্চেন নম্বর 15। চলো, বলছে তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে। যদি তারা দুজনে একসাথে কাজ করে কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে মিহির একা কত শেষ করবে? চটপট দেখো কি বলা হচ্ছে, তাপস মিহিরের দ্বিগুণ গতিতে কাজ করে। তাপস মিহিরের দ্বিগুণ গতিতে কাজ করে, মানে মিহির এক করলে তাপস করবে দুই। ভালো করে বুঝে নাও, মিহির একটা কাজ করলে তাপস করবে দুই। তারা দুজনে একসাথে কতদিন কাজ করেছে? 12 দিনে কাজ করেছে। ভালো করে বুঝে নাও, তাহলে এ একটা কাজ করছে, দুটো কাজ, মানে টোটাল মিলে কত কাজ করছে? 3টে কাজ, 12 দিন লাগিয়েছে। তাহলে 12 গুণ 3 কত? 36 ইউনিট কাজ। ভালো করে বোঝো, টোটাল কত ইউনিট কাজ? 36 ইউনিট কাজ। এবার বলেছে এই কাজটা যদি মিহির একা যায়, আচ্ছা মিহির বাবু কত করে কাজ করছে? মিহির বাবু বুঝতেই পারছো ফাঁকিবাজ, মিহির দিনে একটা করে কাজ করছে, মানে এর এফিসিয়েন্সি কম। তাহলে অবশ্যই মিহিরের টোটাল সময় লাগবে 36 দিন। কি হলো? উম, আচ্ছা একটু দেখি, মনে হচ্ছে ভুল হলো। তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে, তারা দুজনে একসাথে কাজ করে কোনো কাজ 12 দিনে শেষ করছে। আচ্ছা ঠিকই আছে, এটা মনে হচ্ছে তোমার এটা যদি প্রশ্নটা যদি মিহির দেয়, ঠিক আছে, মিহির কিন্তু 36 দিন লাগাবে। আর যদি তাপস বলে, বুঝতে পারছি তাপস একদিনে দুটো করে কাজ করছে, তাহলে অবশ্যই তাপসের সময় লাগতো 36/2। তাপস হলে 18 দিন হতো। কি বললাম? প্রত্যেকে লিখে নাও, তাপস 18 দিন হবে। আর মিহির বললে আমার হচ্ছে কত? 36/1, মানে দিনে একটা করে কাজ করছে, মানে সে তো 36 দিনেই লাগাবে। ঠিক আছে, মনে হচ্ছে কোনো জায়গায় এখানে তথ্যটা ভুল আছে। এটা আমাদের মিহির বললে আমাদের 36 দিনই লাগছে। ক্লিয়ার হচ্ছে? মিহির বললে আমাদের 36 দিন, তাপস বললে 18 দিন। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, 128 মিটার এবং 60 মিটার। চটপট দেখো, দেয়ালকে বাঁধাচ্ছে চাতালকে, বর্গাকার কতগুলি টাইলস লাগবে? তো আমরা কি করব? কিছুই করব না। 128, দেখে নাও, যখনই তোমাদের এরকম বলবে আয়তকার মাপের টাইলস দিয়ে তুমি বর্গাকার কতগুলি টালি লাগাবে একটা চাতালকে বাঁধাতে, তোমরা কি করবে? এই দুটো রেশিও নিকাল, মানে আউট করবে। ঠিক আছে, রেশিও নিকালো। রেশিও যদি আউট করতে পারো, এখান থেকে তোমার কত হচ্ছে, দুটো রেশিও করে দাও। 4 দিয়ে ওড়াও, 4 15 60, এখানে 4 দিয়ে ওড়াও, 3 4 12, 4 2 8, তাই তো? 32। ব্যাস, আর যাচ্ছে না। তাহলে 32 × 15 করে দাও, উত্তর তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পারছি, 32 × 15 তুমি করে দিলে উত্তরটা কিন্তু পেয়ে যাবে। চটপট গুণ করো, 15 2 30 0, মানে 480। রাইট অ্যান্সার। ইউনিট ডিজিট দেখে ধরে ফেলেছি যে একটা মাত্র, মানে 5 2 এর মাল্টিপল তো 0 হয় না, তাহলে একটা মাত্র অপশনে 0 আছে, তাহলে অবশ্যই গুণ করলে তোমাকে তোমার 0ই দেবে, মানে 480 দেবে। বোঝা গেল কতগুলি বর্গাকার টাইলস লাগবে? অবশ্যই বুঝতে পারছো 480টি লাগবে। ওকে, এইভাবে তোমরা অঙ্কটা করবে। একদম শর্ট, একদম শর্টকাট মেথড। তোমরা যারা বুঝতে পেরেছো এই মেথডে ওড়াবে। ঠিক আছে, এই মেথডে ওড়াবে। আচ্ছা, এ বি আলাদা আলাদা ভাবে একটি কাজ যথাক্রমে 20 এবং 15 দিনে করতে পারছে, তারা একত্রে কাজ শুরু করলো, 6 দিন পর বি চলে গেল, বাকি কাজ দিন। একদম সিলি একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, এ এবং বি প্রত্যেকে যারা এলসিএম মেথড দিয়ে ওড়াও, এলসিএম মেথড দিয়ে ওড়াতে পারো, বা অন্য মেথডে করতে পারো, কোনো সমস্যা নেই। চলো, আমি এলসিএম মেথডকে প্রেফার করব। 3 4, মানে দুজন মিলে একদিনে 7 ইউনিট কাজ করছে, তারা 6 দিন করে কাজ করে গেছে, মানে 6 দিনে বুঝতেই পারছো 6 7 42 ইউনিট কাজ করে গেছে। তাহলে ছিল কত স্যার? 60 ইউনিট কাজ, 42 হয়ে গেছে।
তাহলে পড়ে আছে স্যার 18 ইউনিট কাজ, এই 18 ইউনিট কাজ কে করবে? বি চলে গেল, বিটাকে আউট করে দাও, তাহলে এ কাজটা করবে, এ বাকি কাজটা করতে 18 বাই একদিনে 3 ইউনিট কাজ করছে, মানে 6 দিন সময় নেবে। রাইট অ্যান্সার ডি। ঠিক আছে, 0 6 দ্যাট 6 একই ব্যাপার। ওকে, নেক্সট প্রশ্ন বলছে কি 18 নম্বর প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, প্রত্যেকে দেখে নাও। 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:2, সেটাতে আরো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত হবে 4:3? দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে দেখে নাও। সিরাপ জলের যে রেশিওটা আমাদের কত ছিল? 3:2। এবার বলেছে সেটা কি হচ্ছে? 4:3 করছে। আচ্ছা, এখানে তো সিরাপ এবং ওয়াটার ছিল, তাই না? কিন্তু জল মেশাচ্ছি, বাট সিরাপটা তো চেঞ্জ হবে না, সিরাপটাকে আমরা ফিক্সড রেখে দেবো। এই রেশিওটাকে ফিক্সড রাখতে এখানে 4 দিয়ে গুণ করে দাও, এখানে 3 দিয়ে গুণ করে দাও, বুঝতে পারছো? এটাকে 3 দিয়ে গুণ করে দাও, রেশিও চেঞ্জ হয়ে কি হচ্ছে আমার? 3 4 12, 4 2 8। ঠিক আছে, পরেরটা কি হচ্ছে? 12, 3 4 12, 3 3 9। তাহলে দেখো আমরা সিরাপটাকে সেম করে ফেললাম, তাহলে ওয়াটার আমাদের চেঞ্জ কতটা বোঝা যাচ্ছে? 1 ইউনিট, তাই না? 8 থেকে 9 হয়ে গেছে, 1 ইউনিট চেঞ্জ হয়েছে, আশা করি বোঝাতে পারছি। এই যে 8 থেকে 9 হয়েছে, 1 ইউনিট চেঞ্জ হয়েছে। তাহলে বলো, তাহলে টোটাল মিশ্রণ কত? 40। তাহলে এখন কি হচ্ছে? 12 এবং 8 হয়ে যাচ্ছে 20, তাই না? এখন কি বলছি? টোটাল মিশ্রণ হচ্ছে 20, এই 20 যদি 40 দেয়, 20 যদি 40 দেয়, তাহলে অবশ্যই এদের যে কতটা এক্সট্রা মিশেছে জল, 1 ইউনিট, 1 = 2 দেবে। হ্যাঁ, কারণ 20 2 গুণা। এইভাবে রেশিও মেথড দিয়ে আমরা ওড়াবো কয়েক সেকেন্ডে, তোমরা দেখতে থাকো। নেক্সট প্রশ্ন, আমরা 18 নম্বর প্রশ্নে কিন্তু চলে এসেছি। ঠিক আছে, আমরা কিন্তু এখনো অনেক প্রশ্ন আলোচনা করব, দেখতে থাকো। নেক্সট প্রশ্ন, আচ্ছা 19 নম্বর প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটি পড়ে চটপট উত্তর। এবিসি ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র ও বিন্দু এ বিসি, ঠিক আছে, বিপরীত পাশে এবং বিওসি বলে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে একটা বৃত্ত তুমি আগে ড্র করে নাও, যারা বেসিক আছে বুঝে নাও। একটা বৃত্ত আমি যদি ড্র করতে পারি, এই যে সেন্টার দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে ও, ঠিক আছে। এবার ধরো বলেছে বিওসি 150 ডিগ্রি, হ্যাঁ, এ বিন্দু বিসি জ্যায়ের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এ বিন্দু এদের বিপরীত পাশে অবস্থিত, আর বিওসি মানে এই যে, ওয়েট, ভুল হলো একটু, দেখো বলেছে বিসি জ্যা, আচ্ছা বিসি জ্যাটা এর বিপরীত পাশে অবস্থিত, মানে এখানে অবস্থিত বিসি জ্যা, বোঝা গেল? তাহলে খেয়াল করো, এই যে জিনিসটা, এই যে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা বি এবং সি, হ্যাঁ, বিপরীত পাশে অবস্থিত, আর একটা পাশে এ অবস্থিত। তাহলে ক্লিয়ারলি বুঝে নাও, এই যে এ মানে বলে দিয়েছে তোমার কি, এই জিনিসটা তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, বিএসসির ভ্যালু বার করতে। আচ্ছা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একটা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মানে সম্পর্ক প্রত্যেকে জানো যে এটা যদি 150 হয় এটা হবে 75, জাস্ট কনসেপ্ট, আর কিছু না। ঠিক আছে, মানে অ্যাঙ্গেল বিওসি, কি বললাম? অ্যাঙ্গেল বিওসি যদি তোমার, এটা তোমাদের কেন্দ্রীয় কোণ, তাই না? এটা বলেছে 150 ডিগ্রি, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল বিএসি সেটা তোমার কত হবে? 75 ডিগ্রি। কেননা, কেননা লিখে নাও, যেহেতু, যেহেতু যেহেতু কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 গুণ পরিধিস্থ কোণ, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 গুণ পরিধিস্থ কোণ, আর উল্টোটা সত্যি। তাহলে পরিধিস্থ কোণ তুমি এদিকে, কেন্দ্রস্থ কোণ /2 করে দাও। ঠিক আছে, এটাই আমরা করলাম। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে, এই কনসেপ্টগুলো বুঝতে হবে, না জানলে নোট করে নেবে, হ্যাঁ, বেসিক জিনিস এগুলো তোমার কিন্তু জানতে হবে। ওকে, আচ্ছা এবি, এবি এর থেকে 3 গুণ বেশি কাজ করে, ঠিক আছে। এই কাজটি করতে লাগছে কত?
বি এর থেকে 30 দিন কম সময় নেয়। ভেরি গুড। দেখো এ বি কনসেপচুয়াল প্রশ্ন। এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করে বি 1 করলে এ 3 করবে। হুম। এবার যদি এটা বুঝতে পারো, এবার তাদের টাইমের রেশিওটা বলে দিয়েছে, তাহলে অবশ্যই এটা 1 লাগবে 3 লাগবে। ভালো করে বুঝবে। তাহলে অবশ্যই যদি বুঝতে পারো যে এর 1 গুণ আর এর 3 গুণ সময় লাগবে, এদের যে ডিফারেন্স 1 এবং 3 এর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 2। এই 2 মানে বলে দিয়েছে কত? 30 দিন। বলো, তাহলে 1 মানে কত? 2 যদি 30-এ যায়, 1 যাবে কত? 15-তে যাবে। মানে এ মানে 15। আর 3 কোথায় যাবে? 3 15 45-এ যাবে। বুঝতে পারছো? 2 30-এ গেলে 1 কোথায় যাবে? 15-তে যাবে। আর 3 যাবে 45-এ। সোজা কথায় এ যদি কাজটা করে একা 15 দিন লাগবে, আর বি যদি কাজটা করে একা 45 দিন লাগবে। তাহলে এ বি বোথ একসঙ্গে যদি কাজ করে এ প্লাস বি, আমরা কি জানি? এ গুণ বি বাই এ মাইনাস বি, তাই তো? সরি, এ এ বি বাই এ প্লাস বি। 45 যোগ 15, একদম বেসিকদের জন্য একবার করে লিখে দিচ্ছি। আলটিমেট আমার কি থাকছে? তাহলে 45 গুণা 15 থাকছে, নিচে হচ্ছে 60। 4 15 60, 45 বাটে 4 করে দাও, 11 পূর্ণ 1-4। বলো, ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো? অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যে বুঝতে পারছো না হাত তুলবে। ঠিক আছে, যে বুঝতে পারছো না হাত তুলবে। এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো শিখবো। তাহলে 20 প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেছে। চলো আমরা সেশনটা এ অবধি রাখবো, নাকি আর কিছু করাবো? ঠিক আছে, আজকে তাহলে এ অবধি থাক। নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে। হ্যাঁ, চলো। আশা করি সেশনটা ভালো লেগেছে প্রত্যেকের। অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। সেশনটা লাইক করে দিও, এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইবটা করো। কমেন্ট অবশ্যই করো যে কেমন লেগেছে ক্লাস। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লেগেছো, কেমন লাগলো ক্লাস, কমেন্ট করতে ভুলবে না। এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস ক্লাস করব, একদিকে আমরা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলিও আস্তে আস্তে করে নেব, যাতে তোমাদের বেসিক যাদের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটুকু না থাকে। হোপফুলি সেশন তোমাদের ভালো লেগেছে। তাহলে আমরা এভাবে কিন্তু এগোবো। এই প্রশ্নটা আমার একটু কনফিউশন লাগছে, এটা ঠিক আছে? মিহির তাপস, একটু দেখে নিই তো। মিহির দ্বিগুণের থেকে দ্বিগুণ গতিতে কাজ করছে, যদি তারা দুজন একসাথে কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে মিহির একা কাজটি কতদিন? ভেরি গুড, ঠিকই ছিল। তাপস আমরা 2 ধরেছিলাম, আর মিহির তো 1, মানে তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে, মানে এফিসিয়েন্সি 1 গুণ 2 গুণ হচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম। এবার দেখো, 2 1-এ কত হচ্ছিল? আমাদের 3 হচ্ছিল। টোটাল 3 ইউনিট কাজ করছিল। 12 দিনে কাজ করছে 36 ইউনিট। ঠিক আছে, তাহলে যদি মিহির একা কাজ করে, মিহির তো 1 ইউনিট করে কাজ করবে। ঠিক আছে, এখানে আমাদের লেখাটা একটু ভুল আছে, বুঝলে? এটা তাপস হবে। হ্যাঁ, সম্ভবত তাপস দিলে বেটার হতো, তাহলে কিন্তু অপশনটা আমাদের চলে আসতো। ঠিক আছে, মিহিরটাকে কেটে আমি তাপস করে দিচ্ছি। ওকে, তাহলে তোমাদের উত্তরটা কিন্তু 18 দিন চলে আসবে। হোপফুলি বুঝতে পারছো। আর মিহির বললে আমাদের 36 দিন। চলো, এভাবে কিন্তু ক্লাসে এসো প্রত্যেকে। তাহলে মোটামুটি আজকে প্র্যাকটিস আমাদের দারুণ হলো। ঠিক আছে, এখনো প্রশ্ন ছিল, তো আজকে অবধি থাক। ঠিক আছে, বর্গ বর্গমূল থেকে শুরু করে গড়, অ্যাভারেজ, সিম্পলিফিকেশন, বোটান স্টিম, হ্যাঁ আমাদের পিতা পুত্র, এটা হচ্ছে আমাদের মেনসুরেশন, এটা হচ্ছে আমাদের মানে লাভ ক্ষতির অঙ্ক। ঠিক আছে, হোপফুলি সেশন ভালো লেগেছে। এভাবে ক্লাসে এসো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই।